লিখে নিয়েছি তাই না? আচ্ছা, আজকে তাহলে আমরা কি পড়বো? আমরা বৃত্তীয় গতি, সার্কুলার মোশন। এবার দেখো, তোমাদের বৃত্তীয় গতি পড়ার আগে আমরা কি কি জিনিস শিখবো? প্রথম যেটা বললাম একটু আগে, সেটা কি ছিল? বৃত্ত গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। তো কি বললাম? বৃত্ত গতিতে কি হবে? অক্ষ যেটা থাকবে সে অক্ষটা বস্তুর বাইরে থাকবে, আর ঘূর্ণন গতিতে কি থাকবে? অক্ষটা বস্তুর মধ্যেই থাকবে। এবার যেটা হচ্ছে যে এখানে আমরা কি কি জিনিস পড়বো, তোমাদের যখন বলেছিলাম যে ভেক্টর যখন পড়েছিলাম তখন কি বলেছিলাম যে কটা বলছি সে কটাই হচ্ছে ভেক্টর, বাকিগুলো সবাই স্কেলার। তো সেখানে কি কি ছিল? এক্সাম্পল গুলো কি কি ছিল মনে করে দেখি। একটা ছিল সরণ, তারপরে বলেছিলাম বেগ, তারপরে বলেছিলাম ত্বরণ বা মন্দন বা ওজন বা অভিকর্ষীয় ত্বরণ, একটা একই জিনিস বলেছিলাম। তারপর বলেছিলাম বল, তারপরে কি ছিল? ভরবেগ ছিল। তারপরে যেগুলো বলেছিলাম যে সরণ, তার সাথে সাথে কৌণিক কথাটা লাগিয়েছিলাম, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, তাই না? এবার ওই জিনিসগুলো যে কৌণিক কথাগুলো পড়ছিলাম সেগুলোই আমরা এখানে পড়বো। হয়েছে? যেহেতু বৃত্ত গতি পড়ছি, তার মানে কি সাধারণত যেটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে কণা যেটা ঘুরবে বা যেটা চলবে সেটা কি হবে? বৃত্ত পথে ঘুরবে, তাই না? তাহলে ধরো একটা বস্তু, এটা হচ্ছে তার কেন্দ্র, এটাকে কেন্দ্র করে এরকম ধরো এই বৃত্ত পথে ঘুরছে। তারপর এটা বস্তু, এটা হচ্ছে কেন্দ্র, বস্তুটা ধরো এখানে ছিল, বস্তুটা ছিল কোথায়? এখানে। তাহলে এই বিন্দুটাকে বস্তুটা কি বলবো? প্রাথমিক বিন্দু না অন্তিম বিন্দু না কি বলবো? প্রাথমিক বিন্দু। এটা হচ্ছে কোন বিন্দু? প্রাথমিক বিন্দু। বস্তুটা এখান থেকে চলতে 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 এই বি বিন্দুতে ধরো আসলো, এই পথে ঘুরছে, তাহলে কোনো এক সময়তে কোথায় গিয়ে পৌঁছালো? বি বিন্দু। তাহলে বি বিন্দুটা কোন বিন্দু হলো? অন্তিম বিন্দু। তাহলে এই প্রাথমিক বিন্দুর সাথে যদি কেন্দ্র যুক্ত করি, তাহলে এটা হচ্ছে প্রাথমিক বিন্দুর সাথে কেন্দ্রটা যুক্ত করলাম, এটা হলো তার ব্যাসার্ধ। আবার অন্তিম বিন্দুর সাথে এটা যুক্ত করলাম, তাহলে এটা হলো তার ব্যাসার্ধ। তাহলে আমাকে বলো, যখন বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে তখন কি বস্তুটার ব্যাসার্ধের পরিবর্তন ঘটেছে না একটাই আছে? একই আছে, ব্যাসার্ধ একই আছে। তাহলে বস্তুটা এ থেকে বি বিন্দুতে যদি যায়, তাহলে সরণের কি সংজ্ঞা ছিল বলতো? এমনি নরমাল সরণের কি সংজ্ঞা ছিল? সরণ কাকে বলে? কি ছিল সংজ্ঞা? কে বলতে হবে? সরণের সংজ্ঞা। সরণ কাকে বলে বলো? বস্তুর প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্ব যেটা বলতে পারি আমরা। তাহলে এখানে যদি সরণের কথা বলি, তাহলে এ থেকে বি অবধি এই যে লাইনটা যদি আমি যুক্ত করে দিই, তাহলে সেটা কি পাবো? সরণ। আমরা এখানে লিখছি না, হয়েছে? এবার যদি আমি বলি যে কৌণিক সরণ, তার মানে কি প্রাথমিক বিন্দু কোনটা? এটা। অন্তিম বিন্দু কোনটা? এটা। তাহলে এর কেন্দ্রে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু ওই বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করছে এখান থেকে এইটুকু, এটাই হচ্ছে তার কি? এখান থেকে এটুকু যে তৈরি করলো এটুকু হলো তাহলে কৌণিক সরণ। তাহলে থিটাটা কি? কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণের সংজ্ঞা কি লিখবো বলো দেখি? বৃত্তপথে গতিশীল কোন বস্তুর প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলছি আমরা কি? কৌণিক সরণ। বা আবার যদি বলি তাহলে কি বলবো? বৃত্তপথে গতিশীল কোন বস্তুর প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলছি আমরা কি? কৌণিক সরণ। এবার এই কৌণিক সরণের একক হবে, এবং বলেছিলাম যে কৌণিক সরণ কোন রাশি? ভেক্টর রাশি। তাহলে প্রথম কথা হলো একক। তাহলে একক কি হবে বলো দেখি? সরণ তো কোণ, তো তাহলে কোণের একক কি হয়? রেডিয়ান বা ডিগ্রি। আমরা এখানে মনে রাখবো এর একক কি লিখবো? রেড। আচ্ছা, মাত্রা হয় না? হয় না? বলেছিলাম যে কোন একটা রাশি যার কিনা একক আছে কিন্তু কোনো মাত্রা নেই। তাহলে মাত্রাহীন রাশি মানে এর একক কত? মাত্রা কত হবে? এক না শূন্য? এক। তাহলে এর মাত্রা হচ্ছে এক। তাহলে একক গেল, মাত্রা গেল। আচ্ছা, এবার হলো অভিমুখ। কেন কি বললাম? এটা হচ্ছে কোন রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর হলে কি হবে? অভিমুখ হবে। তাহলে মানও আছে, অভিমুখ আছে। অভিমুখ তো বের করতে হবে। তাহলে এর অভিমুখ আমরা কি করে বের করবো এটা আমাদের শিখতে হবে। এর অভিমুখ কি করে বের করা হবে। তাহলে বস্তুটা এ থেকে কোথায় যাচ্ছে? বি তে। তাহলে অভিমুখ এদিক থেকে এদিকে ঘুরছে, এই থেকে ঘুরে। তাহলে আমি ধরলাম যে অ্যারোটা বোঝানোর জন্য যে বস্তুটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে সেটা বোঝানোর জন্য অ্যারোটা এদিকে দিলাম। এটা মানে কি বোঝায়? বস্তুটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এ থেকে বি তে। এবার এর অভিমুখ বের করার জন্য যে সরণটা হবে, সেই সরণের অভিমুখ কোন দিকে হবে সেটা বের করার জন্য আমরা একটা জিনিস শিখবো। তোমাদের কি মনে হয় যে এই ছবি অনুযায়ী এখানে অ্যারো দিয়েছি মানে থিটার অভিমুখ এদিকে হবে? কার কার মনে হচ্ছে এটা বলো দেখি? প্রায় তোমাদের সবারই মনে হচ্ছে যে থিটার অভিমুখ এখান থেকে এদিকে হবে। আমি থিটাতে যে অ্যারোটা দিয়েছি এটা এটার জন্য দিইনি যে থিটার অভিমুখ এদিকে হবে, এটা বোঝার জন্য যে দিয়েছি যে বস্তুটা এ থেকে বি তে গেছে বলে এই কোণটা তৈরি হচ্ছে বলে এটা অভিমুখ এদিকে দিয়েছি, অ্যারোটা এদিকে দিয়েছি, কিন্তু থিটার অভিমুখ এদিকে একদমই না। কোন দিকে? তাহলে কি করে বের করতে হবে সেটা বের করার জন্য ডান হাত প্রত্যেকে এই করো,
ডান হাত। এই আঙুলগুলো সবগুলো এক জায়গাতে, বাকি বুড়ো আঙুলটা এক জায়গাতে। ডান হাত, বাম হাত কিন্তু কেউ করবে না। হয়েছে? প্রত্যেকে করেছো। এবার ডান হাতটা কি করে বাঁকাও, এরকম মানে গোল যেরকম করে সেরকম ভাবে এই জায়গাটা একটু বাঁকাও, এই আঙুলগুলো একটু বাঁকালাম, হলো? এই আঙুলগুলো বাঁকালাম, বুড়ো আঙুলটা রাখলাম। এবার দেখো যেটুকু এই যে গোলটা আছে, সেই গোলের মতো করে এই হাতটাকে আমি রাখবো। হয়েছে? এবার হাতটা রাখতে গেলে, গোলের মতো করে রাখতে গেলে হয় এভাবে রাখতে পারি হাতটাকে, বা এভাবে তো রাখতে পারি হাতটাকে, গোলের মতো করে ম্যাচ হচ্ছে। এবার কিভাবে রাখবো, এই আঙ্গুলগুলোর মাথাগুলো যেদিকে অ্যারো আছে সেদিকে রাখতে হবে। রাখতে গেলে কিভাবে রাখবো, এভাবে রাখলে মিলছে, কিভাবে রাখতে হবে, এইভাবে। তো যদি এভাবে রাখি তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে থাকছে, সামনের দিকে, মানে তোমাদের দিকে, তাই তো? তাহলে এটা হচ্ছে, এটা কি বলবো আমরা, বাইরের দিক। আর যদি এভাবে রাখতাম তাহলে কি হতো, ভেতরের দিক। তাহলে বস্তুটা যেহেতু এ থেকে বি তে যাচ্ছে, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে থাকছে, বাইরের দিকে। তার মানে এখানে থিটার অভিমুখ এই বুড়ো আঙুলের দিকে হবে, মানে কোন দিকে, বাইরের দিকে। আর এখানে এখানে কি আছে বলতো, যে এটা কি, এখানে কি আছে, অক্ষ আছে না? তাহলে এই অক্ষটা এরকম ভাবে আছে তো, তাহলে এটা অক্ষ বরাবরই কাজ করছে তো। তাহলে ওই জন্য বলা হয় এই যে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ আমরা একটু পরে শিখবো বাকিগুলো। তো দেখতে পাবো প্রত্যেককেই কোন দিক বরাবর কাজ করবে, এই অক্ষ বরাবর কাজ করবে। অক্ষ বরাবর যে সমস্ত ভেক্টর কাজ করে তাদেরকে বলা হয় অক্ষীয় ভেক্টর। তাহলে কৌণিক সরণ কোন ভেক্টর, অক্ষীয় ভেক্টর। এর অভিমুখ কোন দিকে হবে, অক্ষ বরাবর। এই ছবি অনুযায়ী কোন দিকে, বাইরের দিকে। কিন্তু যদি এটা যদি উল্টো না থাকতো তাহলে কোন দিকে হতো, ভেতরের দিকে। তাহলে এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। যদি বানান ভুল হয় ঠিক করে নেবে। তো এটা হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর। এর অভিমুখ কোন দিকে হবে, এই ছবি অনুযায়ী কোন দিকে দেখলাম, বাইরের দিকে। কি করে শিখলাম, যে ডান হাতের আঙুলগুলোকে আমরা এইভাবে বাঁকাবো, যেদিকে আঙুলের মাথা থাকবে সেদিকে আমি অ্যারোর সাথে ম্যাচ করবো, যেদিকে বুড়ো আঙুলটা থাকবে সেটা হচ্ছে অভিমুখ। তোমাদের খাতা, তোমরা যখন খাতাতে নোট করবে, তোমাদের খাতা তো এভাবে রাখবে না, তোমরা খাতাটা কি হবে, এভাবে। তো তোমাদের খাতা যদি এভাবে থাকে, তখন বৃত্তটা তোমরা কিভাবে আঁকবে, এভাবে আঁকবে। এভাবে আঁকলে তোমাদের খাতা অনুযায়ী মুখ কোন দিকে হবে বলো দেখি, উপরের দিকে। তোমাদের অনুযায়ী, খাতা অনুযায়ী তোমাদের মুখ যেদিকে আছে ওইদিকে হবে। আর যদি অ্যারোটা এইদিকে হতো তাহলে কোন দিক হতো, নিচের দিকে। মানে এটা বোঝানোর জন্য আমরা দুটো চিহ্ন ইউজ করে থাকি। যদি কোথাও এই চিহ্নটা ইউজ করি, গোল করে ডট চিহ্ন দিই, এটা মানে বোঝায় ভিতর দিক থেকে বাইরের দিকে। তাহলে এখানে কোন চিহ্ন ইউজ করা উচিত, এই চিহ্ন অনুযায়ী ডট চিহ্ন এখানে কেন্দ্রে ইউজ করা উচিত। হয়েছে? আর যদি এই চিহ্নটা আমরা কোথাও ইউজ করি, এটা মানে হয় কোন দিকে, বাইরের দিক থেকে ভেতরের দিকে। ঠিক আছে? তো এই চিহ্ন দুটো আমরা পড়বো আবার যখন আমরা ক্লাস 12 এ উঠবো, চুম্বক পড়বো, তখন পড়বো। তাই এখানে আমরা নোট দিয়ে লিখে রেখে দিচ্ছি খাতার এক সাইডে, যে এটা মানে কোন দিকে বললাম, বাইরের দিকে। মানে বলতে গেলে বোর্ড থেকে বাইরের দিকে, তোমাদের খাতা হলে খাতা থেকে কোন দিকে, উপরের দিকে। আর এটা মানে কোন দিকে, ভেতরের দিকে। হয়েছে? তাহলে এই ছবি অনুযায়ী আমাকে বলো বস্তুটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য তার অভিমুখ কোন দিকে হচ্ছে, বাইরের দিকে। আর যদি ক্লকওয়াইজ ঘুরতো তাহলে ভেতরের দিকে। আমরা এটাতেও মনে রাখতে পারি যে অ্যান্টি ক্লকওয়াইজ কোন একটা অবজেক্ট যদি ঘুরে তাহলে তার অভিমুখ কোন দিকে হবে, বাইরের দিকে। আর ক্লকওয়াইজ হলে কোন দিকে হবে, ভেতরের দিকে। হয়েছে? তাহলে তার অভিমুখ আমাদের বের করা হলো। তাহলে একক হলো, মাত্রা হলো, অভিমুখ কি করে বের করতে হয় সেটা শিখলাম। কি শিখলাম, যে সরণটা হচ্ছে কোনটা, কোন ভেক্টর আছে, অক্ষীয় ভেক্টর। তার অভিমুখ কোন দিকে হবে, অক্ষ বরাবর। এই ছবি অনুযায়ী বাইরের দিকে হবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। হেডিং করো কৌণিক সরণ ও রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। তাহলে এবার হচ্ছে কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। লিখে হেডিং করো কৌণিক সরণ ও রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। কৌণিক ও রৈখিক সরণ এর মধ্যে সম্পর্ক। এবার ক্লাস 10-এ তোমরা ভালো করে মনে করো, ক্লাস 10-এ তোমরা একটা পড়েছিলে, সেটা হচ্ছিল S = R × থিটা ছিল, মনে আছে? এসটা কি ছিল, বৃত্তচাপ। আরটা হচ্ছে কি, ব্যাসার্ধ। আর থিটাটা হচ্ছে কোণ। তাহলে এখানে এই ছবি অনুযায়ী দেখো, এখান থেকে এইটুকু হচ্ছে কত, S। তাহলে এটা হচ্ছে রৈখিক সরণ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর থিটাটা কি, কৌণিক সরণ। এটাই তো তাদের মধ্যে সম্পর্ক বলতে পারি। কিন্তু যদি আমি ভেক্টর আকারে বলতে চাই, ভেক্টর সম্পর্ক কি হবে, তাহলে এবার একটু ভালো করে ভেবে দেখো, এই এসটা কি সরণ, তো সরণ ভেক্টর আছে না স্কেলার আছে, ভেক্টর আছে।
আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটাও কিন্তু এখানে কি হবে ভেক্টর রাশি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে ভেক্টর রাশি, থিটা কনিক সরণ, কনিক সরণ কোন রাশি ভেক্টর রাশি। এইটা এ দুটো ভেক্টর, এটাও ভেক্টর, তাহলে দুটো ভেক্টরকে গুণ করে আবার যদি ভেক্টর পাওয়া যায় তাহলে সেখানে কোন প্রোডাক্ট নিতে হয় ক্রস না ডট? দুটো ভেক্টরকে গুণ করে আবার যদি ভেক্টর পাওয়া যায় সেখানে কোন প্রোডাক্ট নিতে হয় ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট? ক্রস প্রোডাক্ট। তাহলে এখানে s ইকুয়ালস টু হয় আর ক্রস থিটা হবে, আর না হলে আরেকটা অপশন হতে পারে, সেটা কি থিটা ক্রস। এবার আমাদের দেখার বিষয় হলো কোনটা হবে, নিচেরটা হবে না উপরেরটা হবে। হয়েছে যে কোনটা ঠিক। যদি বলে যে ভেক্টর সম্পর্ক লিখো তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, যেটা হবে এখন আমরা ঠিক করছি, সেটা আমাদের লিখতে হবে পরীক্ষাতে। আর যদি বলে যে সম্পর্ক লিখো তাহলে ভেক্টর সম্পর্ক লিখতে পারো, ওটাও লিখতে পারো। হয়েছে, এবার কোনটা হবে, উপরেরটা হবে না নিচেরটা হবে, সেটা আমরা দেখবো। হয়েছে, তোমরা আমাকে পেন দাও, দুটো পেন দাও। এবারে বোর্ড অনুযায়ী সবগুলো মিলাবে। এই বোর্ড অনুযায়ী আমাকে বলো যে থিটার অভিমুখ কোন দিকে, বাইরের দিকে। তার মানে ধরো এই পেনটা হচ্ছে থিটার অভিমুখ, তাই না? কোন দিকে, বোর্ড থেকে বাইরের দিকে, মানে এদিকে হচ্ছে কার অভিমুখ, এটা কার অভিমুখ থিটা। আচ্ছা, এই পয়েন্টের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে কার অভিমুখ, এখান থেকে এটুকু কার অভিমুখ, ব্যাসার্ধ আর অভিমুখ। হয়েছে। আচ্ছা, এসটা কোন দিকে আছে, এসটা এরকম হচ্ছে না, মানে বোর্ড অনুযায়ী যদি মিলাই দেবে এসটা এরকম হচ্ছে না। দেখো তিনটাই দেখো ভালো করে মিলছে কিনা। এটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এদিকে, আর এটা হচ্ছে এদিকে। হয়েছে, তিনটা মিলছে। এসটা কোন দিকে, এইদিকে, এটা মিললো। এটা হচ্ছে আর এটা হলো থিটা। এবার আমরা মিলিয়ে দেখবো যে এস এস কোন প্রোডাক্ট করলে এস এর সাথে অভিমুখ মিলে যাচ্ছে। হয়েছে, তোমাদের ক্রস প্রোডাক্ট করেছিলাম মনে আছে, ডান হাত দিয়ে বলেছিলাম কি, তোমাদেরকে বলেছিলাম না বলিনি? বলিনি। যদি না বলে থাকে তাহলে এটা দেখে নাও, এটা আলাদা করে এক সাইডে লিখে নাও। ডান হাত আমি এখানে আঁকার চেষ্টা করছি আর কি, আমি তো বড় আর্টিস্ট না, খুব সুন্দর ছবি হবে আর কি। এটা হলো আমাদের ডান হাত। হয়েছে, এটা একটু ঠিকঠাক করে মেকআপ করে করা যেতে পারতো আর কি বললে। এটা কি হয়েছে, কংগ্রেস। আচ্ছা, যা হলো আর কি, মোটামুটি একটা হলেই হলো, আমাদের মোটামুটি একটা ছবি হলেই হলো। হয়েছে, এটা হচ্ছে ডান হাত। হয়েছে, এবার এই ডান হাতের এই দিকটা হচ্ছে একটা ভেক্টর বোঝাবে, আর এই আঙুলগুলো একটা ভেক্টর বোঝাবে। হয়েছে, এই দিকে যে ভেক্টর থাকবে সেটা হবে ফার্স্ট ভেক্টরকে বোঝাবে। তাহলে এইখানে যদি আমি আর ক্রস থিটা বলি তাহলে ফার্স্ট ভেক্টরকে আর, আর সেকেন্ড ভেক্টর হলো থিটা, আর এটা হচ্ছে সেকেন্ড ভেক্টরকে বোঝাবে। হয়েছে, তাহলে আর ক্রস থিটা হাতের তালু যেদিকে থাকবে, হাতের তালু কোন দিকে আছে, সামনের দিকে। তাহলে আমি যদি এরকম করে বলি, আমি হাতটা যদি এভাবে রাখি তাহলে হাতের তালুর অভিমুখ কোন দিকে, উপরের দিকে। যদি হাতটা এভাবে রাখি এইদিকে, যদি হাতটা এভাবে রাখি তাহলে এদিকে। সবাই তালুর সাথে যেটা লম্ব থাকবে সেটা হবে কার দিক, এই ক্রস প্রোডাক্ট করে পাবো যেটা, সেটার দিক। এটা বোঝানোর জন্য আমি বলছি যে এটা হচ্ছে, এটাকে এভাবে বুঝাচ্ছি আমি, এটা হচ্ছে কার দিক, তাহলে এন ক্যাপ। এন ক্যাপটা কার অভিমুখ বুঝাবে, ক্রস প্রোডাক্টের অভিমুখ, মানে এই দুটো যেদিকে থাকবে তার লম্ব দিকটাকে বোঝাবে। হয়েছে, তাহলে আমি যখন এই আর ক্রস থিটা করলে মিলছে না থিটা ক্রস আর করলে মিলছে সেটা আমরা দেখবো। কি বললাম, এটা কোন ভেক্টর বোঝাবে, আর এটা বোঝাবে সেকেন্ড ভেক্টর। তাহলে এইটা অনুযায়ী আরটা হবে বুড়ো আঙুল বরাবর, থিটাটা হবে এই আঙুলগুলো বরাবর। আর এটা অনুযায়ী হলে থিটাটা হবে কোন দিক বরাবর, বুড়ো আঙুল বরাবর, আর আরটা হবে বাকি আঙুলগুলো বরাবর। তাহলে দেখবো যে কোনটার ক্ষেত্রে এটা মিলছে। হয়েছে, এবার এখানে মিলাও যে কোনটার ক্ষেত্রে আমাদের এটা মিলছে। হয়েছে, ক্রস প্রোডাক্ট আমরা এভাবে মিলাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটা কার দিক বললাম, থিটা। এটা কার দিক, আরেক দিক, তাই না? আচ্ছা, এটা কার দিক, এস। এবার দেখো এসটা এই আর এর উপর লম্ব কিনা, দেখো দেখি আছে, থিটার উপর লম্ব কিনা, থিটার উপর লম্ব না, লম্ব না, লম্ব না। এটা যদি আমি এখানে না রেখে এখানে রাখি তো লম্বই তো হচ্ছে। তাহলে দেখো এই এসটা আর এর উপর লম্ব, থিটার উপর লম্ব। ক্রস প্রোডাক্ট ওটা শিখেছিলাম আমরা, যে দুটো ভেক্টরকে যদি আমি গুণ করি যে ভেক্টরটা আবার পাবো সেই ভেক্টরটা দুটোর উপরে কি হবে, লম্ব হবে, যেটা হচ্ছে কিনা এন ক্যাপ বোঝাচ্ছিল, তাই তো? এবার এখানে দেখো তাহলে কোনটার ক্ষেত্রে মিলছে। তাহলে আমাকে কার সাথে কার গুণ করতে হবে, হয় আর এর সাথে থিটা, না থিটার সাথে আর। তাহলে আমি ধরলাম যে প্রথম সম্পর্কটা ধরো ঠিক, এটা যদি আমি ধরে এগোই তাহলে আরটা কোন দিকে আছে, এইদিকে, আর এদিকে কি আছে, থিটা। তাহলে এই দুটোকে মিলিয়ে আমার কি এস এর সাথে মিলাতে হবে, মানে ওই মুখটা কোন দিকে আসতে হবে, এদিকে। তখন হাতের তালুটা যদি আমার এদিকে হয় তাহলে ঠিক আছে, যদি নিচের দিকে চলে আসে তাহলে কি আছে, ভুল আছে। এবার দেখো মিলিয়ে দেখো,
এদিকে কি আছে বলো দেখি, আর আরটা ফার্স্ট ভেক্টর না সেকেন্ড ভেক্টর? ফার্স্ট ভেক্টর। তাহলে ফার্স্ট ভেক্টর যদি হয় তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে রাখবো? এখানে অনুযায়ী বলো, আরটা হলো ফার্স্ট ভেক্টর, তাহলে এখানে আর কোন দিকে আছে? এইটা অনুযায়ী আর কোন দিকে আছে? এই অনুযায়ী আর তো এইদিকে, বুড়ো আঙুলটা কোন দিকে রাখবো? এই দিকে রাখবো বুড়ো আঙুলটা, হলো। আর বাকি আঙুলগুলো কোন দিকে রাখবো? এই দিকে। তো যদি এভাবে রাখি তাহলে ঠিক হাতের তালুটা কোন দিকে থাকছে? নিচের দিকে। তো নিচের দিকে বুঝাচ্ছে, কিন্তু এস নিচের দিকে বুঝাচ্ছে না। তার মানে বুঝতে পারছি কি এই সম্পর্কটা ঠিক হলো না? তাহলে এই সম্পর্কটা আমাদের ভুল হয়েছে। তাহলে এই সম্পর্কটা নিচের সম্পর্কটা দেখি, এটা যে ঠিক হবে আর কি গ্যারান্টি আছে? এটা তো ভুল হতে পারে, তো মিলিয়ে দেখি। তাহলে এখানে দেখো আর কোন দিকে আছে? আর ওটাই আছে, এটা হলো থিটা। এবার আমি যদি মিলাই তাহলে এবার দেখো ফার্স্ট ভেক্টর কোনটা? থিটাটা হচ্ছে ফার্স্ট ভেক্টর। তাহলে বুড়ো আঙুল বরাবর কোনটা ভেক্টর নেব? থিটাকে নেব। তাহলে এদিকে হলো বুড়ো আঙুলটা রাখলাম, তাহলে থিটা হয়ে গেল ফার্স্ট ভেক্টর। আরটা কোন দিকে আছে? এদিকে সেকেন্ড ভেক্টর। তাহলে এদিকে কোন দিকে থাকছে? উপরে। ডান হাত দিয়ে বামন দিয়ে না, ডান হাত দিয়ে মিলাও, এভাবে মিলাও, ডান হাত ডান। এটা কোন দিকে? এটা হচ্ছে কি থিটা, এটা হচ্ছে আর কোন দিকে থাকছে? উপরের দিকে। উপরের দিক মানে তো এটাই তো, তাহলে মিলছে তো। তাহলে কোনটা ক্রস কোনটা করলে মিলছে? এটা। তাহলে যদি আমাকে বলে যে কনিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক, তাহলে আমাদের কোনটা মনে রাখতে হবে? এস ইজিক্যাল টু থিটা ক্রস আর। উপরেরটা কিন্তু ভুল করে লিখবে না, তো ভুল হয়ে যাবে। হয়েছে? তাহলে যদি বলে সম্পর্ক লিখো তাহলে এটাও লিখতে পারি, আর যদি পরীক্ষাতে উল্লেখ করে দেয় যে ভেক্টর সম্পর্ক লিখো তাহলে এটা লিখতেই হবে, কিছু করার না। আর যদি সম্পর্ক লিখো তাহলে এটাও লিখতে পারি, বা উপরেরটাও আমরা কিন্তু লিখতে পারি, এস ইজিক্যাল টু আর থিটাও লিখতে পারি। কিন্তু এখানে করার সময় একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, যে এই যে থিটাটা আমি লিখেছি, সেই থিটাটা অবশ্যই রেডিয়ান এককে হবে। কোন এককে লিখতে হবে? রেডিয়ান। কোন অঙ্কটা দেখা গেল থিটার ভ্যালু 60 ডিগ্রি বলেছে, এবার তুমি করলে কি 60 ইনটু আর এর মান 5, তাহলে গুণ করে দিলে উত্তর ঠিক হবে না ভুল হয়ে যাবে? ভুল হয়ে যাবে। 60 টাকে কিসে নিয়ে যেতে হবে? রেডিয়ানে নিতে হবে। মানে ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে কি করে নিয়ে যেতে হয় সেটা জানতে হবে। বুঝেছে? এতটুকু বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের কাকে বলা হয়, কনিক সরণ কাকে বলে, কনিক সরণের একক, মাত্রা আর অক্ষীয় ভেক্টর যে হয়, অক্ষীয় ভেক্টর অভিমুখ কি করে বের করতে শিখলাম। যেদিকে অ্যারো থাকবে, যেদিকে গোল থাকবে সেদিকে আঙুলগুলো ভাঙাবো, অ্যারো যেদিকে দেওয়া হবে সেদিকে আঙুলের মাথাগুলো রাখবো। তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেটা হচ্ছে তার অভিমুখ। তাহলে এটা হলো অক্ষীয় ভেক্টর অভিমুখ বের করা। এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কটা ভেক্টর আকারে তার ভেলোসিটি, বেগের ইংরেজি কি? ভেলোসিটি। তাহলে কনিক বেগ হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার তোমরা তোমরা এটা তো পড়েছো তাই না? এই যে কি হয়েছে, অন করেছে ক্যামেরা? আচ্ছা, তোমরা তো পড়েছো এটা যে বেগ, বেগটা কি পড়েছো বলো দেখি? সরণ বাই সময় পড়েছিলে না? তাই তো? তাহলে বেগটাকে যদি আমি ভি দিয়ে লিখি তাহলে ভি সমান সরণকে এস দিয়ে লিখছি, সময়টাকে কি দিয়ে লিখছি? টি দিয়ে। এবার এটাকে আমরা বলেছিলাম গড় বেগ, মানে মোট সরণ বাই মোট সময়। কিন্তু যদি আমি এটাকে এইভাবে লিখি যে যদি আমি ডিএস বাই ডি টি দিয়ে লিখি তাহলে এটাকে কি বলবো? তাৎক্ষণিক বেগ। তো এটাকে কি বলছি আমরা? কোন বেগ? গড় বেগ। আর এটাকে বলছে কি? তাৎক্ষণিক বেগ। বানান যদি ভুল বলা হয় ঠিক করে নেব। হয়েছে? আচ্ছা, এবার কথা হলো যেটা, যে একই রকম ভাবে যদি আমি যে বেগ বললাম এটাকে যদি আমি কৌণিক বেগ বলি, তাহলে কৌণিক বেগ হলে কি হবে বলো দেখি? কৌণিক যখন নামটা লেখা আছে তাহলে কি হবে? তাহলে কৌণিক বেগ হলে কি হবে? যেখানে সরণ লিখছিলাম তাহলে কি লিখবো? সরণ যাতে কি লিখবো? কৌণিক সরণ বাই সময়। কি বলবো? তাহলে কৌণিক বেগ, তাহলে এখানে কি লিখতে পারবো? কৌণিক সরণকে আমরা কি দিয়ে লিখলাম? কোন সাইন দিয়ে লিখলাম? কৌণিক সরণকে কি দিয়ে লিখলাম? কৌণিক সরণকে কি দিয়ে লিখলাম? এর আগে থিটা দিয়ে লিখলাম না? থিটা হলো কৌণিক সরণ, সময় কি? টি। আচ্ছা, কৌণিক বেগকে আমরা লিখি ডাব্লুর মতো চিহ্ন, কিন্তু ডাব্লু বলি, এটা কি বলা হয়? ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে এটাকে কি বলা উচিত? আচ্ছা, আরেকটা লিখতে পারি কি? ডি থিটা ডিটি। তো এটাকে কি বলবো? তাৎক্ষণিক কৌণিক বেগ। আর ওটা কি বলবো? গড় কৌণিক বেগ। লিখে নাও ওটা, এটা তাৎক্ষণিক কৌণিক বেগ, ওটা হলো গড় কৌণিক বেগ। এটা হচ্ছে গড় কৌণিক বেগ, এটা হচ্ছে তাৎক্ষণিক
কৌণিক বেগ। হয়েছে? আচ্ছা, যদি কৌণিক বেগের সংজ্ঞা বলি তাহলে সংজ্ঞা কি বলবো বলো দেখি। এখান থেকে যদি সংজ্ঞা বলি তাহলে কি বলবো? একক সময়ে কৌণিক সরণকে কি বলা হয়? কৌণিক বেগ বলবো। আচ্ছা, একক কি হবে বলো এখান থেকে? আমরা তো এর কৌণিক সরণের একক জানি। কৌণিক সরণের একক কি কি করলাম? একটা কৌণিক সরণের একক রেডিয়ান, তাহলে র্যাড। আর সময়ের একক কি? সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। তাহলে আমরা এককটা কি লিখতে পারি? র্যাড সেকেন্ড মাইনাস 1। আচ্ছা, মাত্রা কি হবে? আমরা তো জানি কৌণিক সরণের মাত্রা হয় না, সরণের মাত্রা কত? 1। আর সময়ের মাত্রা কত? সময়ের মাত্রা কি? ক্যাপিটাল টি। তাহলে কত হয়ে যাচ্ছে? টি মাইনাস 1। আচ্ছা, এটা কি বললাম একটু আগে? কৌণিক সরণ যেরকম ছিল অক্ষীয় ভেক্টর, কৌণিক বেগটাও কি অক্ষীয় ভেক্টর। তাহলে এটি একটি কোন ভেক্টর? অক্ষীয় ভেক্টর। এবার এর অভিমুখ তাহলে কোন দিকে হবে? এর অভিমুখ আর থিটার অভিমুখ যেদিকে ছিল একদম একই দিকে হবে। অভিমুখ কোন দিকে হবে? থিটার অভিমুখ যেভাবে বের করছিলাম, মানে একটা বস্তু যদি এভাবে ঘুরে তাহলে কিভাবে বের করলাম? এই আঙুলটাকে এভাবে বাঁকালাম, তাহলে কোন দিকে হচ্ছে? বাইরের দিকে। তাহলে থিটার অভিমুখ যেদিকে হবে কৌণিক বেগের অভিমুখ কি হবে? একই দিকে হবে। তো ওই কথাটা লিখে নাও, কৌণিক সরণ ও কৌণিক বেগের অভিমুখ একই দিকে হয়। আচ্ছা, ওখানে আমরা কি পড়লাম? কৌণিক সরণ পড়ার সময় কি কি পড়লাম? প্রথমে বললাম কৌণিক সরণ কাকে বলে, তার সংজ্ঞা পড়লাম, একক পড়লাম, মাত্রা পড়লাম, তার অভিমুখ কোন দিকে হবে সেটা পড়লাম। তারপরে কি পড়লাম? কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে পার্থক্য না, সম্পর্ক। তাহলে এখানে একই রকম ভাবে কি করবো? সংজ্ঞা আমাদের মোটামুটি দেখা হলো, একক দেখা হলো, মাত্রা দেখা হলো, অভিমুখ দেখা হলো। এবার কি করবো তাহলে? কার কার মধ্যে সম্পর্ক করবো? কৌণিক বেগ আর কি? কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। তো ওটা লিখো, হেডিং করো, কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। তো এবার সম্পর্কটা করার জন্য তোমরা হেডিং করে নাও। কি লিখবে? হেডিং করবে কৌণিক বেগ ও রৈখিক বেগ এর মধ্যে সম্পর্ক। এবার সম্পর্কটা কি করে করব? লিখো আমরা জানি, যদিও আমরা জানি না, এখনই জানলাম। তা আমরা লিখতে পারি আমরা এখনই জানলাম, তাই না? আমরা জানি বা জানলাম, বুঝলাম। আমরা জানি কি যে এস, আমরা ভেক্টর আকারে লিখি তাহলে সুবিধা হবে আমাদের। এস ইজিক্যাল টু কি লিখলাম বলো দেখি? থিটা ক্রস আর না ক্রস থিটা? থিটা ক্রস আর। তাহলে থিটা ক্রস আর। এবার আমাকে যদি এটা থেকে বেগে যেতে হয় তাহলে ডিএস ডিটি করতে হবে। তো আমি করছি কি, দুই পক্ষতেই ডি ডিটি করছি। তো এইদিকে যদি আমি এটা ডি ডিটি লিখি আর এদিকে যদি না লিখি তাহলে লোক আমাকে ছাড়বে না, ধরে পিটাবে। পিটাবে, এমন পিটানি দেবে ফিজিক্স পড়াই বন্ধ করে দেবে। হয়েছে? আচ্ছা, এটাকে কি লিখবো আমরা? সরণ বাই সময়, তাহলে কি লিখবো? বেগ। তাহলে এটাকে লিখছি ভি, ভেক্টর চিহ্ন লিখছি কেন? এস এর উপর ভেক্টর চিহ্ন ছিল, ইকুয়ালস টু। এবার এই দুটোর মধ্যে যখন বস্তুটা ঘুরছিল তার ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছিল কি? ব্যাসার্ধের পরিবর্তন যদি না হয় তাহলে আর তো ধ্রুবক, ওটাকে ওভাবে রেখেছি। তাহলে ডি থিটা ডিটি ক্রস আর। আচ্ছা, ডি থিটা ডিটি কে আমরা কি লিখবো? ওমেগা লিখবো। তাহলে যদি আমরা এটা লিখে দিই তাহলে ভি ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? ওমেগা ক্রস আর। তাহলে এটা কার কার মধ্যে সম্পর্ক? কৌণিক বেগ আর রৈখিক বেগ। ভিটা কোন বেগ? ভিটা রৈখিক বেগ, আর ওমেগাটা কৌণিক বেগ, আরটা হলো ব্যাসার্ধ। তাহলে এটা হলো তাদের মধ্যে সম্পর্ক। এবার ধরো অঙ্ক যদি আমি বলতে চাই, প্রথম টাইপের অঙ্ক, প্রথম যদি আমরা বলি তাহলে ঘড়ির কাঁটা দিয়ে করবো। ঘড়ির কটা কাঁটা থাকে? অঙ্ক করছো? ঘড়ি কটা থাকে? তিনটা। কাঁটাগুলোর নাম কি কি? পা গুলো কি কি নাম বলো? একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। আচ্ছা, আমাকে বলো যে মিনিটের কাঁটাটাকে পুরো এখান থেকে ধরো ঘুরতে শুরু করেছে, এখান থেকে পুরো এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগে? এখান থেকে যদি ঘড়ি কাঁটা এমনে ঘুরে, তোমাদের অনুযায়ী এমনে ঘুরে, তাই তো?
তাহলে পুরো এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগবে? 60 মিনিট। সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের 60 সেকেন্ড, তাই তো? আচ্ছা, মিনিটের কাঁটাকে পুরো এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগে? 60 মিনিট মানে 1 ঘন্টা। আর ঘন্টাটাকে 12 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা না 24 ঘন্টা? 12 ঘন্টা। আচ্ছা, তো লিখো, অঙ্ক লিখো। ঘড়ির কাঁটার, ঘড়ির অঙ্ক লিখে নাও, লিখো ঘড়ির, ঘড়ির কাঁটা লিখো না, ঘড়ির। আচ্ছা লিখো, ঘড়ির সেকেন্ডের কাঁটা কমা মিনিটের কাঁটা কমা, ও কমা তো হবে না, তাহলে কি হবে? ও, বাংলা পড়াচ্ছি, ও ঘন্টার কাঁটার, ও ঘন্টার কাঁটার তাহলে কি বললাম? ঘড়ির কিসে কিসে বললাম? ঘড়ির সেকেন্ডের কাঁটার, মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত নির্ণয় করো। কৌণিক বেগের অনুপাত নির্ণয় করো। দেখো, পরীক্ষাতে কোশ্চেন এটা থাকতে পারে যে সরাসরি এটা কোশ্চেন থাকতে পারে যে ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ নির্ণয় করো, এটা থাকতে পারে, বা এটা থাকতে পারে ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ নির্ণয় করো, এটা থাকতে পারে। কিন্তু আমি যেটা করলাম, এটা দিয়ে 3টা অঙ্ক একবারই হয়ে যাবে, হয়েছে। এবার কথা হলো, যদি আমি বলি যে সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ ওমেগাকে কি দিয়ে লিখলাম? থিটা বাই টি, তাই তো? তো সেকেন্ডের কাঁটার কথা যদি বলি, পুরো এক পাক ঘুরতে যদি ঘুরে, তাহলে পুরো এক পাক যদি যখন ঘুরছে তখন তার কতক্ষণ টাইম লাগছে? 60 সেকেন্ড। পুরো এক পাক ঘুরলে কতক্ষণ তৈরি করবে? 360। কিন্তু কি বললাম, থিটাটা কিসে লিখতে হবে? রেডিয়ান। রেডিয়ান মানে কত, কি লিখবো? 2 পাই। তাহলে ওমেগা যদি আমি সেকেন্ডের কাঁটার জন্য বলি, তাহলে এটা ওমেগা এস দিয়ে লিখছি। কত পাক, কতটা ঘুরছে? 2 পাই ঘুরছে। কতক্ষণ টাইম লাগছে? 60 সেকেন্ড। তাহলে এত একক কি লিখবো? র্যাড পার সেকেন্ড। এটা কার গেল? কোনটা কাঁটার? সেকেন্ডের কাঁটা। তো তোমরা যখন ভাষার ল্যাঙ্গুয়েজ লিখবে তখন লিখবে যে ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, দিয়ে এটা লিখে দেবে, হয়েছে। হচ্ছে মিনিটের কাঁটার কৌণিক বেগ। তো মিনিটের কাঁটার কৌণিক বেগ কি হবে? কত? এক পাক ঘোরা মানে কতক্ষণ ঘোরা? তাহলে 2 পাই। কতক্ষণ টাইম লাগছে? 60 মিনিট মানে কত সেকেন্ড? 3600। তাহলে এখানে 3600 সেকেন্ড। তাহলে এটা কি লিখবে? এত র্যাড বার। তুমি যদি বলো, মনে করো যে 2 পাই বাই 3600 না লিখে আমি 60 লিখবো, তাহলে উত্তর কি লিখতে হতো? 2 পাই বাই 60 র্যাড পার সেকেন্ড না লিখে লিখতাম মিনিট লিখতাম। কিন্তু আমরা একই লিখছি, একই এককে বের করছি এই কারণের জন্য, যেহেতু আমাদেরকে অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তারপর হচ্ছে ঘন্টার কাঁটা। তো এখানে কি লিখবো তাহলে? ওমেগা এইচ, আওয়ার হ্যান্ড। তাহলে এটার ক্ষেত্রে কত হবে তাহলে? 2 পাই। এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগে? 12 ঘন্টা। তাহলে 12 ইন্টু কত লিখবো? 3600। এত র্যাড পার সেকেন্ড, হয়েছে। এবার যদি অনুপাত বলি, অনুপাত অঙ্ক দেখি কি বলেছে? আগে ঘন্টার কাঁটা না সেকেন্ডের কাঁটা বলেছে? সেকেন্ডের কাঁটা। তাহলে অনুপাত যদি বলি, তাহলে সেকেন্ডের কাঁটা, তারপরে মিনিটের কাঁটা বলেছি, তারপরে কি বলেছি? ঘন্টার কাঁটা। যদি বলি তাহলে সেকেন্ডের কাঁটা কত হচ্ছে? 2 পাই বাই 60 ইস টু, তারপরে কত? 2 পাই বাই 3600 3600 ইস টু 2 পাই বাই 12 ইন্টু 3600। এটা যদি সিম্পলিফাই করি, তাহলে 2 পাই বাই 60 সব থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? 1 ইস টু 1 বাই কত থাকছে? এখানে 60 থাকছে। আর এখানে কত থাকছে? 1 বাই 60 ইন্টু 12। 60 ইন্টু 12 মানে কত হচ্ছে? 720 নাকি? 772, 12 তাহলে 720। তাহলে হচ্ছে এটাকে একটা কাজ করো, পুরোটাকে 720 দিয়ে গুণ করে দাও। গুণ করলে এটা প্রথমটা কত আসবে? 720 ইস টু এটা কত আসবে? 12 আসবে। আর এটা কত আসবে? 1। এটা হলো তাদের অনুপাত, 720 ইস টু 12 ইস টু 1। হয়ে গেছে। তাহলে আমাদের কি কি হলো? কি কি শেখা হলো? রৈখিক সরণ, কৌণিক সরণ এর মধ্যে সম্পর্ক শিখলাম। রৈখিক কৌণিক বেগ কাকে বলে, কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক শিখলাম। এখান থেকে অঙ্ক করলাম, বলো। তারপরে যেটা করব সেটা হচ্ছে, আর কি বেঁচে আছে তাহলে? কৌণিক
ত্বরণ, তাই তো? এবার লিখো কণিক ত্বরণ লিখো। কণিক ত্বরণ ইংরেজি কি বলবো? অ্যাঙ্গুলার কি? ত্বরণের ইংরেজি কি? অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার কণিক ত্বরণ কাকে বলবো সেটা দেখবো। এটা দেখার আগে আগে এমনিতে বলো রৈখিক ত্বরণ কাকে বলবো আমরা? রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণকে আমরা কি দিয়ে লিখেছিলাম? এ দিয়ে, তাই না? তো এটাকে কি বলেছিলাম? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই কি? টি। এটাকে কি বলবো আমরা? গড় ত্বরণ। আর তাৎক্ষণিক হলে কি লিখবো? ডিভি ডিটি। তাহলে একই রকম ভাবে যদি আমি বলি রৈখিকের জায়গাতে যদি কণিক লাগাই তাহলে কি হবে? কণিক ত্বরণ যদি আমি বলি তাহলে কণিক ত্বরণকে আমরা আলফা চিহ্ন দিলে কি দিলে কি বললাম? আলফা। তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে? এখানে এখানে যেরকম ছিল রৈখিক বেগ এর পরিবর্তন বাই সময়, তাহলে এখানে কি হবে? কণিক বেগের পরিবর্তন, কণিক বেগ এর পরিবর্তন বাই কি?